আচ্ছা, আমাদের সহকর্মী গোপাল পাল আমাদের অফিস থেকে ট্রান্সফার হয়ে উনি অন্য জায়গায় পোস্টিং নিয়েছে এই উপলক্ষে আজকে আমরা গোপালকে ফেয়ারওয়েল বলা যায় একটা সম্বর্ধনা দিচ্ছি আমরা দিচ্ছি। এই অনুষ্ঠানটা টোটাল পরিচালনা করার দায়িত্ব আমি এখানে আমরা সবাই সমর্থন করছি। আমি কি দায়িত্বটা ট্রান্সফার করবো? আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানের আজকে সভাপতি হিসাবে আমি অনুষ্ঠানের নাম প্রস্তাব করছি। আচ্ছা, গোপাল তো আমাদের মধ্যে অনেকদিনই মানে একসঙ্গে কাজ করেছি, ছেলে হিসেবে ভীষণ ভালো, প্রত্যেকটা অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করতো। তো একসঙ্গে কাজ করার যে আমাদের অভিজ্ঞতা, কেউ একজন একটু শেয়ার করুন। নাম ধরে বলবো না কেউ উঠবে? অভিজিৎ বলুন কিছু। মাননীয় সভাপতি, মাননীয় সঞ্চালিকা, মাননীয় ক্যামেরার সামনে আসলে ভালো। ঠিক আছে, ক্যামেরার সামনে আসলে ভালো। এখানে আজকে আমাদের গোপালের সংবর্ধনা বিদায় উপলক্ষে গোপাল এখানে আসে। গোপাল আমাদের অফিসে সবচেয়ে বেশি ইন্ট্রোভার্ট, সবচেয়ে কম কথা বলি এর মধ্যে যেগুলো থাকে সে হচ্ছে গোপাল। গোপালের সারাদিন কোনো কথা বলা যেত না, উনি দেখা যেত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গোপাল জায়গা থেকে উঠবেও না। এবং আমরা বলতাম যে পালে পালে খুব দুর্গন্ধ বিন গোপাল এবং গোপাল পাল জায়গা থেকে উঠবে। যাই হোক, এবং আমাদের গোপাল সত্যি খুব ভালো ছিল, ভদ্র নম্র, খুব ভালো। ওদের বাড়িতে অনুষ্ঠান ছিল, অনেকে আমাদের মধ্যে গেছিল, আমাদের মধ্যে যেতেও পারি। এবং ও এখান থেকে চলে যাওয়ার জন্য সত্যি আমাদের মন খারাপ, কিন্তু যেহেতু ওদের আজকেই ট্রান্সফার হবেন অফিসের ডিএসপি হোক, কিন্তু অফিস স্টাফ হোক, যাই হোক না কেন, ও যেখানেই থাকুক ভালো থাকুক, ভবিষ্যৎ জীবন সুখের হোক, পারিবারিক জীবন সুখের হোক, এই কথা বলে শেষ করছি। নামটা কিছু বলুন। কই বললেন? বলুন। আচ্ছা, না বলে আর কি কেউ কিছু বলবে? কালামটা একটু বলবো। শর্টে বলবেন, সবাই হাফ মিনিট। আজকে সকলকে আমি যথাযথ সম্মান জানিয়ে গোপালের এই ব্যক্তিগত বলি। অ্যাকচুয়ালি গোপাল আমার কাছে একটা ভালো বন্ধু বলা যাবে না, ছোটো ভাই। আমি একটা নতুন জীবন যেটা শুরু করেছিলাম সেটা হলো এই কম্পিউটারটা আমার কাছে একটা খুব মানে কী বলা যায়, খুব কঠিন একটা জিনিস ছিল। কিন্তু ও সময় সময় আমার এই জায়গাটা অনেকটা হাতে কলমে শিখিয়েছে। তৈরি করলেও ভূমিকা ছিল, কিন্তু গোপাল আমার বেশি ভূমিকা। যেভাবে ওর কাছ থেকে সহযোগিতা চেয়েছি আমার সেটুকু হেল্প করেছে। এটা আমার ওর কাছ থেকে বড় পাওনা। এটা আমি যতদিন আমার কর্মজীবন থাকবে সেটা আমি ওর কথাটা মনে রাখবো। এটা আমার দিক থেকে বলা। আর অফিস স্টাফদের মধ্যে আমি যেটা দেখেছি বাচ্চা ছেলে, কিন্তু সত্যি অতি ভদ্র। ওর ভদ্রতা সবসময় আমিও নিজে বলতাম যে তুই এত ভদ্র, কথা কম বলিস, এটা আমিও বলতাম। এবং আমাদের সঙ্গে মশলা যেটা আর কি খাদ্যমো যেই বলবো না কেন, এটা বয়স কম হলেও ওর সঙ্গে এটা চলতো। এবং সকলের কাজের শেষে একটা জিনিস যেটা হলো সবাই আমরা আবার একই হয়ে যেতাম কর্মজীবনের পরে। এটা আমার কাছে একটা বড় পাওনা। যাক, ওর বাড়িতে গেছি, ওর বাড়ির পরিবেশটা অনুষ্ঠানে গেছি, বাড়ির পরিবেশটা সুন্দর লেগেছিল আমাদের কাছে। বিশেষ করে ওর বাপ কাকারা একটা মিল। আমি এটা সত্যিকারের কথা, আমার বাড়ি আমার নিজের ওয়াইফের সঙ্গে গল্প করছিলাম আজকে এই অনুষ্ঠানটা শোনার পরেই। আমার নিজের ওয়াইফও বলছিল যে হ্যাঁ গোপালটা শুনেছি খুব ভালো, ওদের পরিবারটাও ভালো। অ্যাকচুয়ালি ওর শুধু পরিবারটা ভালো না, ওর অফিসটাও ভালো। আমি ওর কর্মজীবন দীর্ঘ কামনা করি, সুখী থাকুক, শান্তি থাকুক।
আরো বড় অসংখ্য ধন্যবাদ পালনাকে এত সুন্দর মানে অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এবার ওই সার্কেল থেকে আসা রুহুল আর মিরাদি কেউ একজন একটু কিছু বলো, অল্প সবাইকে 1 মিনিটের মধ্যে বলো। হ্যাঁ সবাই বলছে বিরিয়ানি ঠান্ডা হয়ে যায়। আচ্ছা তাহলে এবার গোপালের সব থেকে কাছের মানুষ, ক্লোজ ফ্রেন্ড, সব থেকে মানে বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড তৈদুল ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি। সাল 11 নভেম্বর আমি আর গোপালদা প্রথম সেই সময় এই অফিস সবথেকে ছোট বলতে আমি ছিলাম, আর 23-24 ক্লাস বয়স হবে আমার। আর অফিস সম্পর্কে আমার তেমন কোনো ধারণাও ছিল, আজও হয়নি আমার এখনো পর্যন্ত। এটা আমি স্বীকার করি সবসময়। 2020 সালে 11 নভেম্বর আমরা দুজন নর্থ এসি অফিসে প্রথম আগে জয়েন করি। তো সেদিন প্রথম গোপালদার সাথে আমার পরিচয়। সেদিন থেকে ছোট ভাই হিসেবে লেগে গেছে আমার, মানে 5টা বছর দিকতে দিকতে চলে গেল। কোনোদিনও অফিসে আমার কোনো রকম মানে চাপ ফিল দেয়নি। দাদা হিসেবে সবসময় পাশে দেখতেছে এবং সব রকম টেনশন থেকে আমাকে দূরে রেখেছি। শুধু একটা কথা বলতো, ভাই আমি আছি, তুমি ধরো তোমার সামনে নেবো। সেটা অভাবটা আমি রিসেন্ট বুঝতে পেরেছি। 5 বছরের ইতিহাস শোধনগর ডিএসকে সেন্টারে যেটা হয়নি, রিসেন্ট আমাদের একটা পিওনো ভার্চুয়াল মিটিং হয়। 5 বছরেই প্রথম শোধনগরের নাম ছিল সেখানে, যেটাতে মানে আমাদের রেজাল্ট খারাপ ছিল। সেই জায়গাটা আমি দাদার অভাবটা বুঝতে পারলাম। সেটা দায়িত্বের অভাব আছে আমার, সেটা দাদা বুঝতে পারলাম। আমি সেলিম ভাইকে সেই কথাই বলছিলাম যে দাদা তুমি খুব কপাল করে এই অফিসটা পেয়েছো। আমি আর গোপালদা আমাদের প্রতিজ্ঞা ছিল আমরা কোনোদিন এই অফিস ছেড়ে যেতাম না, কিন্তু আমাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মানে ওখানে পশ্চিমবঙ্গের যতগুলো সেন্টার আছে বিএসকে, সত্যনগর নর্থ এসি অফিসের মতন বিএসকে সেন্টার তারা পাবে না। আর সেই হিসেবে গোপালদা আমাকে সাপোর্ট করে গিয়েছে, পাশে থেকে গিয়েছে। কখনো কোনো রকম মিটিং থেকে শুরু করে কোনো রকম খারাপ প্রতিকূলতায় আমাকে সম্মুখীন হতে দেয়নি। যার জন্য হয়তো আমি কাজের ক্ষেত্রে এতটা পিছিয়ে, কিন্তু গোপালদা কতটা অফিস সামলানো সেটা আমার কিছুটা হলো বুঝিয়ে দিয়ে গেছে। আর এর থেকে বেশি কিছু বলা নেই। আর তার পাশাপাশি সুরনগর অফিসে যে মানে দাদা বা দিদিগুলোকে আমি পেয়েছি, মানে এদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। কারণ রেখা দিদি থেকে শুরু করে, সুমনা দিদি থেকে শুরু করে, সংকৃতা দিদি যেভাবে আমাকে ছোটো ভাই হিসেবে সাপোর্ট করেছে, মুকুলদা, রামদা, জ্যোতিলদা সবাই থেকে যেভাবে আমাকে সাপোর্ট করেছে। আর এর পাশাপাশি আমি আরও ভাগ্যবান যে গোপালদার মতন যেমন পার্টনার পেয়েছিলাম, তেমন আমার এই 5 বছরে আমি 3 জন খুব ভালো এসেই পেয়েছিলাম, যেটা বিএসপির মধ্যে কোনো অফিস হয়তো পাইনি। গৌতম স্যার থেকে শুরু করে অমিত স্যার, এখন যে স্যার আছেন। কারণ যদি বিএসপিদের জন্য কোনো এক্সিকিউটিভ অফিসারের সাথে মুভ করে থাকে, তো আমার কাছে যতটা যা খবর আছে ওভারঅল টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে, সেটা একমাত্র আমার আর গোপালদার জন্য ডিরেক্ট ভিডিওর সাথে গৌতম স্যার করেছিল, আর তারপরে একবার অমিত স্যার করেছিল। এই দুটো জিনিস আমরা কোনোদিন ভুলতে পারবো না স্যারদের কাছ থেকে। সেটা আমাদের বেশি কিছু বলার নেই গোপালদার ব্যাপারে। আচ্ছা এবার গোপাল ভাই একটু কিছু বলো আপনাদের। এবার কথা বলছে আমার বেস্ট ফ্রেন্ড কর্মজীবনের সুভাষিস রায়চৌধুরী। তারপরে ভালো আমার দেখা ভালো কাজ এবং সমস্যা অনেককে
গোপাল সেটা আমাদের করেছে। গোপালের অবস্থা করি যদিও মাঝে আমার সাথে ফোনে কথা হয় গোপালের সাথে ভালো লাগে। যেখানে কাজ করছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সারা একটা কাজ করা ছিল যে একটা বিরাট ব্যাপার। এখন যেখানে গেছে সেখানে 15 মিনিটের মধ্যে পৌঁছায় যাতায়াত কোনো সুবিধা আমি যেতে করছি সুবিধা কি তোর বাড়ির লোকের কাজ সময় দিতে পারছি সেটা করতে পারছি এটাই সব সেটা ওর কাছে এই কখন ভালো থাকবে আর সেখানে কাজ করতে আমার মধ্যে সবার মানুষের সেটাই আমরা চাই সুস্থতা কামনা করি এই করে তোমার আমার খারাপ দিয়ে শেষ হবে গোপাল বলেছে গোপাল হলো সুবোধ বল এই একটাই সত্যি তাই ছোটবেলা থেকে বইতে পড়ে আসি গোপাল বড় সুবোধ পালে আর রাখাল ছিল এই তো বলে ফেলেছি। গোপাল আমাদের একটু বলবি আর কিছু বললাম বলো কিছু। আমরা কি গোপালের বসেই বলো, বসেই আমরা সবাই মিলে কি করে আমাদের এই অত্যাচার আমাদের অত্যাচার সহ্য করতে পেরেছে কিনা বলো গোপাল তুমি বলবে বলো। শরৎনগর এসআই অফিসে আমার কর্মজীবনের প্রথম এবং শরৎনগর এসে আমি অনেক কিছু শিখেছি যেটা আমি অন্য কোথাও পাবো কিনা আমি জানি না। এটা শরৎনগরের এসআই অফিসের প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে কেউ আমাকে স্টাফ মনে করেনি এবং আমিও কাউকে স্টাফ মনে করি। দিদিরা আছে, দিদিরা থেকে শুরু করে দিদিরা যারা আছে সবাই আমাকে দিদির ছোটো ভাই হিসাবেই দেখেছে এবং আমি আমার দিদি যতটা সম্মান দেওয়ার আমি তাদেরকে সেভাবেই দিই। আর বাকি থাকলে আমার শহীদ ভাইকে আমি মানে আমার নিজের ছোটো ভাই হিসেবেই দেখতাম, কারণ সুবিধাটা এগুলো লাগতো আমি সেগুলো বুঝতাম। তো সেই দিকটা থেকেই আমি আমার মতো করে চেষ্টা করতাম অফিসটা আমি চালিয়ে যেতে, যেহেতু আমি এক্সপ্রেস দিতাম যে আর কিছু বলার নেই। আমি সবাইকে মিস করছি। আমি এক মাসে হয়তো আমি ওখানে আছি কিন্তু আমার মন করে আছে। আমি মাঝে মাঝে সবাইকে কম বেশি ফোন করি, খারাপ লাগে থেকেই আমি ফোন করি যে আমি এই অফিসটা খুব মিস করছি। আমি একটা কথা বলি তোমার দাস সবথেকে রামপুরা দাস রামচন্দ্র কুমার কথা বাবা কুমার অনেক এই ওঠো যে বলো। ভিডিও হচ্ছে কিন্তু কেন উঠে দাঁড়িয়ে বলবো মানে সবাইকে মানে আর যতটা দরকার নেই তুমি ডাইরেক্ট বলি গোপাল চলে যাওয়ায় আমাদের অফিসে একটু অসুবিধা হয়ে গেছে। মানে গোপাল যেদিন অফিসে আসছে আমরা অন্তত রিল্যাক্স পেলাম যে এদিকে গেলে বা আপনার ওখানে গেলে বা এইদিকে গেলে রানী গোপাল আছে ওখান থেকে গোপাল উঠে এই যে দায়িত্ব বাথরুম গোপাল ওই খেত আর এই খানাটা ধোয়ার জন্য যেতে বাথরুম আমি জানি না এটা বলতে হবে। মানে এই যে মানে এক জায়গায় যে বসে থাকার যে একটা গুণ, এই গুণ আমি মানে আমার এই বিভিন্ন কর্মক্ষেত্রে আমি ঘুরেছি কিন্তু এইরকম মানুষ আমি দেখি। আমি বিভিন্ন ঘাটের কথা মান বিভিন্ন স্কুল চালিয়ে এসেছি কিন্তু এই যে ধৈর্য ধরে এক জায়গায় বসে কাজ করা এ মানে মানে দুর্লভ। গোপাল চলে যাওয়ায় আমাদের এখন অসুবিধা পড়ে যাচ্ছে। ভাই আমাদের শহীদ ভাই একটু পায়ে ধরে তোমাদের বেঁধে রাখাও যাবে না। আর আমাদের সেলিম এসছে ছোট ছোট এখন সেলিম আমাদের সঙ্গে এখন সেইভাবে আমাদের অফিসে সব থেকে বুঝতে পারেনি চলে এসছিল একটা পরিবেশে ছিল পঞ্চায়েত দপ্তর আর এখানে এটা অন্যরকম দপ্তর। আশা করি সে আগামী দিন সেলিমও গোপালের জায়গা দখল করবে। আর ব্যক্তিগতভাবে যে পারিবারিক গোপালের বাড়িতে যে নিমন্ত্রণ সবাই কিন্তু আমি এবারে দুর্ভাগ্য, কিন্তু আমার সৌভাগ্য আমি পরবর্তীকালে একা ব্যক্তিগতভাবে গিয়ে গোপালের বাড়িতে ধ্বংস করেছি, পয়সাও ইনকাম করে এসেছি। সেখানে ওদের পরিবার যেটা কালাম বলছিল মানে একান্নবর্তী পরিবার এখন বর্তমান দেখা যায় পরে টাকা যা আছে হয়তো সবাই আলাদা দিদার মধ্যে ইনকাম করে কিন্তু যে একটা মিল পরিবারের মধ্যে মিলটা দেখা যায়। কাকা কাকিমা
যে অনুষ্ঠানটা দিলাম আলাদা আলাদা মানে সব জন্য একটা এই দিনটা বর্তমান দিনে মানে খাওয়া খুব কঠিন। আসলে গোপালকে বলবো যে নতুন যে কর্মক্ষেত্রে যেন আমাদের মধ্যে এখন একবার বুঝতে কোনো রাইট মানে একটু চলাফেরা করুন, হোয়াইট হয়ে যাচ্ছে, হাঁটাচলাও করুন, এগুলো ভালো থাকছে। আর ভবিষ্যৎ কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন আরও সুমধুর হয়ে উঠুক এই কর্মেই এবার আমাদের অনুষ্ঠানের সভাপতি স্যার বলবেন, এটাই শেষ বক্তব্য, তারপরে আমাদের মেইন অনুষ্ঠান পর্ব। আর গোপাল সম্পর্কে একটা ভুল ধারণা সবারই হচ্ছে এই আলোচনার মধ্যে, দেখছি যে গোপাল ওঠে না, হাঁটে না। গোপাল কিলোমিটার যখন হাঁটে না, মাঝে মাঝে মনে হয় ওই ভিডিওটা আমি পোস্ট করি। প্রচুর হাঁটে, ও হাঁটার ক্ষমতাও আছে, যেটা হয়তো এখানে দেখায় না। যাই হোক, স্যার বলুন এবার। এটা অফিসের মধ্যে হচ্ছে, গোপাল অফিসের যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে গোপাল সম্পর্কে একটা কমন জিনিস সবাই দেখে, সেটা তো গোপাল ভীষণ ভালো, মানে গোপাল ভীষণ ভদ্র। এবার এই যারা মানে যারা পলিটিক্স করে বা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা প্রচন্ড বেশি বলে, এবং মানে গেট টু মাচ এক্সট্রোভার্ট। কিন্তু আমি দেখি গোপাল কিন্তু অদ্ভুত ভাবে মানে 24 ঘন্টা রাজনীতি করে বোধ হয়, তারপরেও গোপাল অন্তত আমাদের সামনে আসলে মানে আমি যতটুকু পলিটিক্স নিয়ে কথা বলি, গোপাল বলা ততটুকু পলিটিক্স নিয়ে কথা বলি। মানে অদ্ভুত ভাবে এই যে মানে কখন নিজেকে ওপেন আপ করতে হবে, কখন নিজেকে ক্লোজ করে দিতে হবে, এই যে একটা মানে প্রসিডিওর, এই মেকানিজম ফলো করা ভীষণ টাফ এবং ও এটা অদ্ভুত ভাবে ফলো আপ করে। আর একটা জিনিস, গোপাল বিভিন্ন ধরনের ক্ষমতার কাছাকাছি থাকে, কিন্তু কোনো সময় জানান দেয় না যে আমি এর সঙ্গে কথা বলি, আমি তার সঙ্গে চলি, এই জিনিস গোপাল চাপ মানে দেয় না। ওকে আজকে আস্তে আস্তে বলছিলাম, ভিডিও না থাকলে ভালো হতো, যে তোমার মতো যে কোনো মানে স্পেসে যদি 10টা ভালো মানে 10টা তোমার মতো উদাহরণ থাকে, সামনে 10টা যদি তোমার মতো দাঁড় করানো যায়, তাহলে 50টা 20কে ঢেকে দেওয়া যাবে। কিন্তু উৎপাত করে সামনের কিছু লোকজন এত তোমরা ঢাকা পড়ে যাবে। ও অদ্ভুত রকমের আছে যে সেই পার্থদাটা কথা বলতো, এই পার্থদাকে একদিন মানে আমি পার্থদাকে গুরুদেবী মনে করি। পার্থদা একজনের কাছে আমার বলছিল যে সে কোথায় আছে একটু দেখে আসো। তা আমি গেছিলাম দেখতে, তাই বললাম যে এসে বললাম পার্থদা সেই বাথরুমে গেছে। পার্থদার উত্তর ছিল এই সাইডে আবার বাথরুম পায়। তো যাই হোক, আমি দেখলাম যে হ্যাঁ একমাত্র মুকুল পাল গোপাল পাল এদের বাথরুম পায় না, এরা ওঠে না, অদ্ভুত ভাবে এরা চুপ করে মানে কিভাবে থাকে। মানে আমি এরকম নয়, মানে আমি চাই, মানে আমার ক্ষেত্রে তো আমার পায়ের নিচে সর্ষে দেওয়া, মানে আমি চাই বাট আমি পারি না। এবং আমি এই যে ওদের এই গুণটাকে আমি হিংসে করি রীতিমতো, যে আমি পারি না এটা। এবং আমার সন্তানের ক্ষেত্রেও এই সেম গন্ডগোল দেখলাম, সেও এক জায়গায় কিছুতেই থাকবে না, উৎপাত করবে ইত্যাদি ইত্যাদি গল্প। কিন্তু ওরা যে কি অদ্ভুত একটা গুণ ধরেছে নিজেদের মধ্যে। এবং গোপাল বাইরে একটা গোপালকে নিচে মানে গোপাল সমাজ মাধ্যমে গোপালকে দেখি, সেই গোপাল আর এখানের গোপাল, এমপ্লয়ি গোপাল, পলিটিক্সের গোপাল, এই দুটো গোপাল কিন্তু গোলায় না। কিন্তু আমরা কিন্তু পার্সোনাল মানুষ, প্রফেশনাল মানুষ, অনেক ক্ষেত্রে নিজেদেরকে বিলিয়ে দিই। গোপালকে আমি এই জিনিস গোলাতে দেখি না, গোপালের ভদ্রতায় টান করে না। মারাত্মক ভালো লাগে এই বিষয়টা। গোপাল ওই যে মানে গোপাল কখনো আমি দেখিনি ওর মধ্যে ক্ষমতার আস্ফালন দেখিনি, গোপালের মধ্যে কখনো দেখিনি মানে চারটে বাড়িয়ে কথা বলা, বেশি বক বক করা। গোপাল সিম্পল, আসলো, তহিদ আসেনি, গোপাল ওই জানালায় বসেছে, গোপাল তহিদ তো মানে এদিক দৌড়ায় ওদিক ঘোরে, কানে একটা ফোন নেয়, এদিকে দৌড়ায় ওদিক দৌড়ায়। গোপাল ওখানে যে বসেছে ওখানে বসেছে, ওই জন্য মানে ওই জানলা পাহারা দিচ্ছে না ওই। এবং সত্যিকারের এইরকম ছেলে পেলে না ভীষণ ভাবে প্রয়োজন। মানে চাণক্য একটা কথা বলতো, মানে বলেছিলেন যে বিদ্যা দদাতি বিনয়ান বিনয়াত জাতি পাত্রতাম পাত্রতাম ধর্মা আত্মতি ধনাত্মকতা দোষতাম। বিদ্যা আসলে বিনয় দান করে। প্রথাগত ট্র্যাডিশনাল বিদ্যা আমাদের মধ্যে অনেকে আছে, কিন্তু বিদ্যা আমাদেরকে খুব বেশি বিনয়ী বানাতে পারে না।
বিদ্যার অহংকার আমাদেরকে তুলে তুলে খায়। আমি জানি না ও যেটুকু শিখেছে, যেটুকু ট্রেডিশনালি শিখেছে, অফিসিয়ালি শিখেছে, আনঅফিসিয়ালি শিখেছে, সত্যিকারের ওনা মানুষটা আমি ওর এক্সপোজার যেটুকু দেখি, সত্যিকারের ও অন্য পাঁচটা ছেলেপেলের থেকে এই জায়গায় দাঁড়িয়ে ও একদম অনেকটাই আলাদা। এবং ও এখান থেকে গেছে, ও এখানে আসার পরে আমাকে একটা কথা বলছিল যে ও অনেক ক্ষেত্রে এখানে খাবার নিয়ে এসেছি, খাবার অনেক ক্ষেত্রে খেতে পারিনি, এখানে একটা সমস্যা, এখানে একটা এরকম একটা প্রবলেম ছিল। আমি ওকে বলেছিলাম ভাই আমি যদি থাকি তোমার এই প্রবলেম মিটিয়ে দিয়ে যাবো, আমি এই প্রবলেম মিটিয়ে দিতে পেরেছিলাম। মানে এই কারোর জন্য এইটুকু যদি করতে পারা যায় তখন বড্ড আনন্দ হয়। যে মানুষগুলো ডেডিকেটেড মানুষের জন্য কিছু করতে পারলে নিজেরও ভীষণ আনন্দ লাগে। যাই হোক, গোপাল এখান থেকে গেছে, স্বাভাবিক, মানে প্রত্যেকেই আমরা যাবো আসবো ইত্যাদি। ওর কথা বললে, ও ফোন করলে ওর সঙ্গে কথা হয়, এবং আগামী যেখানেই দেখা হোক কথা হবে। ও ভালো থাকুক এবং ওর এইসব ছেলেপেলে ভালো বাবা হবে, ভালো স্বামী হবে, এটা ধরে নেওয়া যেতেই পারে। এবং ওর প্রত্যেকটা দায়িত্বের ক্ষেত্রে ভীষণভাবে সফল হোক, এটাই বলছি। এবং আগামীতে খুব ভালো ভালো কাজ করুক এবং নিজের জীবনে একেবারে ব্রাইট জায়গায় বিলং করুক। ধন্যবাদ। আমার প্রতি কথা বলাটা বল না বলার জন্য বলিনি। নিচে নিচে ওই দিক থেকে দেখা